পত্র আপনাদের স্বাগতম। এখানে ইতিহাস, বিজ্ঞান এবং দর্শন একত্রিত আমাদের বিশ্বকে রূপদানকারী গল্পগুলো উন্মোচন করে। আজ আমরা মানব সভ্যতার সবচেয়ে পুনরাবৃত্তিমূলক অথচ উপেক্ষিত সত্যগুলির মধ্যে একটি অন্বেষণ করব। যখনই মানুষ প্রকৃতিকে সম্পূর্ণরূপে তাদের ইচ্ছার কাছে বশ করতে চেয়েছে, তখনই তার বৃত্তি হয়েছে বিপর্যয়কর। মহাদেশ ও শতাব্দী পেরিয়ে চীনের চারুই অভিযান থেকে অস্ট্রেলিয়ার কেন্টোড বিপর্যয় পর্যন্ত, আয়ারজানদের আলু দুর্ভিক্ষ থেকে মরিশাসের ডোডোর বিলুপ্তি এবং এমনকি ভারতের বিপথগামী কুকুরের সংকটের মতো আধুনিক সমস্যাগুলিও একই শিক্ষা দিয়েছে। প্রকৃতি আমাদের শত্রু না, তবে এটি বেবরোয়া মানব উচ্চাকাঙ্ক্ষার কাছে মাথা নত করবে না। এই স্ক্রিপ্টটি আপনাকে ৮,০০০-এরও বেশি শব্দের একটি যাত্রায় নিয়ে যাবে, এখানে ঐতিহাসিক ভুল, পরিবেশগত বিপর্যয়, ভুলে যাওয়া শিক্ষা এবং মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখার শক্তির বিরুদ্ধে গভীর দার্শনিক সংগ্রাম পরীক্ষা করা হবে। তাই আরাম করে বসুন, মনোযোগ দিয়ে শুনুন এবং আসুন আমরা প্রকৃতির সাথে মানবজাতির যুদ্ধের অতীত ইতিহাসে গভীরভাবে ডুব দিই, যা সবসময় অপরাজেয় শেষ হয়। টম সেরের দশকের শেষের দিকে মাও সেতুং কুকচাঁদ ৪ অভিযান শুরু করেন। লক্ষ্য চারুই, মাছি, মশা এবং ইঁদুর নির্মূল করা। সব লক্ষ্যের মধ্যে সবচেয়ে বিপর্যয়কর ছিল ইউরেশিয়ান ট্রিস পার্ডো। মা বিশ্বাস করতেন চারুই খুব বেশি শস্য খায়, যা মানুষকে বঞ্চিত করে। গ্রাম জুড়ে মানুষ হাড়ি পাতিল বাজিয়ে, পতাকা নেড়ে এবং চারুইদের গুলি করে নামিয়েছিল। পুরো বাসা ধ্বংস করা হয়েছিল, ডিম ভাঙা হয়েছিল, ছানা মারা হয়েছিল। ঠান্ডা ২০০৮ সালের মধ্যে চারুই প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, কিন্তু প্রকৃতি তার প্রতিশোধ নিয়েছিল। চারুই শুধু শাস্তি খেত না, তারা বিপুল সংখ্যক পঙ্গপাল এবং ফসল খাদক পোকামাকড় খেত। চারুই চলে যাওয়া পঙ্গপালের সংখ্যা বিস্ফোরিত হল। এ ক্ষেতগুলো থেকে আরও বেশি শস্য আসার কথা ছিল, সেগুলো শস্যে খেয়ে ফেলা এক মরুভূমিতে পরিণত হল। এই পরিবেশগত বিপর্যয় সরাসরি চীনের মহাদুর্ভিক্ষে অবদান রেখেছিল। এখানে ১৯৬৬ সালের মধ্যে আনুমানিক ২৬ মিলিয়ন মানুষ মারা গিয়েছিল। এটি ইতিহাসের সবচেয়ে নৃশংস স্মারকগুলির মধ্যে একটি। যখন মানুষ প্রকৃতির অন্তর থেকে একটি চাকা সরিয়ে নেয়, তখন পুরো ব্যবস্থাটি ভেঙে পড়ে। অস্ট্রেলিয়ায় সম্ভবত পরিবেশগত অবস্থাপনার সবচেয়ে কুখ্যাত উদাহরণ সরবরাহ করে। ১৯৬৬ সালে থমাস অস্টিন নামের একজন ধনী বস্তি স্থাপনকারী শিকারের জন্য মাত্র ৮০টি খরগোশ আমদানি করেছিলেন। কয়েক দশকের মধ্যে কোনো প্রাকৃতিক শিকারী না থাকায় এবং প্রচুর খাদ্য থাকায় খরগোশের সংখ্যা শত মিলিয়নে পৌঁছে গিয়েছিল। তারা ফসল ক্ষেত, তৃণভূমি ধ্বংস করত এবং ব্যাপক ভূমি ক্ষয় ঘটাত। কৃষকরা ধ্বংস হয়ে গিয়েছিল, বাস্তুতন্ত্র বিধ্বস্ত হয়েছিল। এমনকি এখন হাজার হাজার কিলোমিটার জুড়ে বেড়া তৈরি করা হয়েছিল, খরগোশ সবসময় পথ খুঁজে নিত। কিন্তু অস্ট্রেলিয়ার সমস্যা সেখানেই থামেনি। ১৯৬৬ সালে আক্রমণকারী পোকা নিয়ন্ত্রণ করতে কর্মকর্তারা দক্ষিণ আমেরিকা থেকে কেন্টোড আমদানি করেন। এই বাংগুলো বিস্ফোরক হারে বংশবৃদ্ধি করে কুইন্সল্যান্ড এবং তার বাইরেও ছড়িয়ে পড়ে। তারা স্থানীয় শিকারীদের বিষাক্ত করে, নির্বিচারে পোকামাকড় খেত এবং অপ্রতিরোধ্য হয়ে ওঠে। মজার ব্যাপার হলো, তারা এ পোকা মারার জন্য এসেছিল, সেগুলোকে তারা প্রায় প্রভাবিত করেনি, বরং একটি নতুন প্লেগ হয়ে দাঁড়াল, পিচ্ছিল, বিষাক্ত এবং চিরস্থায়ী। অস্ট্রেলিয়া কঠিনভাবে শিখেছে, বাস্তুতন্ত্র না বুঝে প্রজাতি আমদানি করা প্রকৃতির বিরুদ্ধে চোখ বেঁধে দাবা খেলার মতো আপনি সবসময় হারবেন। আমরা বিপর্যয়গুলি নিয়ে আলোচনা করলাম। তার বিপরীতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের গল্পটি দেখায় ধ্বংস না করে ভারসাম্য ফিরিয়ে আনলে কি ঘটে। শতকের শুরুর দিকে ইয়েলোস্টোন থেকে নেকড়েদের নির্মূল করা হয়েছিল। পশুপালক এবং শিকারীরা তাদের গবাদি পশু এবং হরিণের সংখ্যার জন্য হুমকি হিসাবে দেখত। নেকড়ে না থাকায় এলকের সংখ্যা বিস্ফোরিত হল। তারা ছোট গাছপালা খেয়ে ফেলত, নদীর পারক সপ্রাপ্ত হতো,
বিভার কমে গিয়েছিল এবং পুরো বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2022 সালে নেকটরেদের পুনরায় আনা হয়। কয়েক বছরের মধ্যে ভারসাম্য ফিরে আসতে শুরু করে। এলকের সংজ্ঞা শনীয় পর্যায়ে নেমে আসে। উইল এবং ওয়াসপেন আবার জন্মায়, বিভার ফিরে আসে, নদী স্থিতিশীল হয় এবং জীববৈচিত্র্য আবার বৃদ্ধি পায়। এই গল্পটি প্রমাণ করে কখনো কখনো পরিবেশগত বিশৃঙ্খলার সমাধান আধিপত্য নয়, এটি বিনয় এবং প্রকৃতিকে নিজেই সুস্থ হতে দেওয়া। এবার আমরা 20 শতকের ইউরোপে ফিরে আয়ারল্যান্ডে লক্ষ লক্ষ মানুষ প্রায় সম্পূর্ণরূপে আলুর উপর নির্ভর করতে বেঁচে থাকার জন্য। এটি সস্তা, পুষ্টিকর এবং সহজে জন্মানো। কিন্তু একটি মাত্র ফসলের উপর নির্ভরতা সবসময় বিপজ্জনক। হাইগোয়ানের সেরের দশকে ফাইটোফথোরা ইনফেস্টান্স নামক একটি ছত্রাকজনিত রোগ আলু ব্লাইট ক্ষেতগুলিতে আঘাত হানে। কয়েক সপ্তাহের মধ্যে পুরো ফসল পচে কালো কাদার মতো হয়ে গেল। সিটি থেকে কোনো সাল পর্যন্ত এই দুর্ভিক্ষে 10 লক্ষেরও বেশি মানুষ মারা যায় এবং আরও 10 লক্ষ মানুষ দেশত্যাগে বাধ্য হয়। এই ট্র্যাজেডি কেবল জৈবিক ছিল না, এটি ছিল রাজনৈতিক। আয়ারল্যান্ড ব্রিটিশ শাসনের অধীনে ছিল এবং যখন এর জনগণ অনাহারে ভুগছিল তখন শস্য রপ্তানি আইরিশ বন্দর থেকে ইনল্যান্ডে যেতে থাকে। এই দুর্ভিক্ষ আমাদের দুটি শিক্ষা দেয়। প্রথমত, কখনো একটি মাত্র ফসল বা একটি মাত্র সমাধানের উপর বেঁচে থাকাকে নির্ভর করবেন না। দ্বিতীয়ত, মানুষের লোভ প্রায়শই প্রাকৃতিক সংকটকে আরও খারাপ করে তোলে। ভারত মহাসাগরে মরিশাস দ্বীপে বাস করত এখনকার কিংবদন্তি ডোরো পাখি। বড়, উড়তে অক্ষম এবং মানুষের প্রতি নির্ভীক, এটি শতকে ডাচ নাবিকদের দ্বারা প্রথম দেখা হয়েছিল। ডোরোর কোনো প্রাকৃতিক শিকারী ছিল না, কিন্তু নাবিকদের সাথে ইন্দুর, শুকর এবং বানর এসেছিল, যারা বাসা লুট করে, ডিম খেত এবং বাসস্থান ধ্বংস করত। এক শতাব্দীরও কম সময়ের মধ্যে ডোরো চিরতরে বিলুপ্ত হয়ে যায়। থার্টির দশকের শেষের দিকে ডোরো কেবল একটি পাখি ছিল না, এটি মানব অহংকারের প্রতীক হয়ে উঠেছিল। এর বিলুপ্তি ছিল প্রথম দিকের ঘটনাগুলির মধ্যে একটি। এখানে মানুষ বুঝতে পেরেছিল যে তারা কেবল অসাবধানতার মাধ্যমে একটি সম্পূর্ণ প্রজাতিকে পৃথিবী থেকে মুছে ফেলতে পারে। আজ এখন আমরা বিপন্ন প্রজাতি, জলবায়ু হুমকি এবং জীববৈচিত্র্যের ক্ষতি নিয়ে কথা বলি, তখন ডোরো একটি ভুতুরে স্মারক হিসাবে রয়ে গেছে। যা একবার হারিয়ে যায় তা হয়তো আর কখনো ফিরে আসে না। এবার দেশের কাছাকাছি আসি, ভারতের পথকুকুর সংকট নিয়ে আলোচনা করা যাক। ভারতের পথকুকুরের সংখ্যা বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম। কিছু অনুমান অনুযায়ী 23 মিলিয়নেরও বেশি। এই সমস্যার গভীর ঐতিহাসিক শিক্ষা রয়েছে। যখন ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষ শহরে বৌদ্ধিকে উৎসাহিত করেছিল, তখন বর্জ্য নিষ্কাশন বিশৃঙ্খল হয়ে পড়েছিল। যা কুকুরদের জন্য অফুরন্ত খাবারের উৎস তৈরি করেছিল। স্বাধীনতার পর বন্ধুয়াকরণ কর্মসূচিতে পর্যাপ্ত অর্থায়ন হয়নি। এখন দ্রুত নগরায়ন এমন স্থান তৈরি করেছিল যেখানে কুকুররা বেড়ে উঠেছিল। একদিকে পথকুকুরেরা জলাতঙ্ক ছড়ায়, প্রতি বছর হাজার হাজার মানুষের মৃত্যুর কারণ হয়। তারা পথচারী, সাইকেল আরোহী এবং শিশুদের আক্রমণ করে। অন্যদিকে পশু অধিকার কর্মীরা যুক্তি দেন যে কুকুরদের বেঁচে থাকার অধিকার আছে এবং প্রায়শই সম্প্রদায় তাদের খাওয়াইছে। এটি একটি নৈতিক, চিকিৎসা এবং পরিবেশগত বিদায় পরিণত হয়েছে। আমরা কি তাদের হত্যা করব, বন্ধ করব, দত্তক নেব, নাকি আসল সমাধান মানুষের বর্জ্য ব্যবস্থাপনা এবং নগর পরিকল্পনা ঠিক করা? ভারতের পথকুকুরগুলো একটি 72 সত্যের প্রতীক। যখন মানুষ দায়িত্বশীলভাবে পরিবেশ পরিচালনা করতে বাধ্য হয়, তখন প্রকৃতির সাথে সংঘাত আমাদের রাস্তাতেই প্রকাশ পায়। এই বিখ্যাত ঘটনাগুলো ছাড়াও পৃথিবী সতর্কতামূলক গল্পে ভরা। হাইয়ের আক্রমণাত্মক বেজি, কক্ষেতে ইঁদুর নিয়ন্ত্রণ করতে আনা হয়েছিল।
পরিবর্তে বেজিরা স্থানীয় পাখিদের শিকার করত, যখন ইঁদুরেরা তখনও বেড়ে উঠছিল। নিউজিল্যান্ডের উড়তে অক্ষম পাখি, যখন মানুষ বিড়াল, স্টোট এবং পসম নিয়ে এসেছিল, তখন ডজন ডজন অন্যান্য পাখির প্রজাতি অদৃশ্য হয়ে গিয়েছিল। আফ্রিকার পঙ্গপাল আক্রমণ, বন উজাড় এবং দুর্বল ভূমি ব্যবস্থাপনার কারণে বারবার পঙ্গপালের জাকতত্রি হয়েছে, যা পূর্ব আফ্রিকার ফসল ধ্বংস করে দিয়েছে। আরল সাগরের বিপর্যয়, সোভিয়েত সেচ প্রকল্পগুলো আরল সাগরের জল সরবরাহকারী নদীগুলিকে শুকিয়ে ফেলেছিল, যা একসময় বিশ্বের চতুর্থ বৃহত্তম হ্রদ ছিল। আজ এটি একটি মরুভূমি, মানব অহংকারের এক স্মারক। প্রতিটি উদাহরণ এক বিষয় প্রমাণ করে, প্রকৃতি আধিপত্যকে প্রতিরোধ করে। প্রতিটি কৃত্রিম শর্টকাট এমন তরঙ্গ প্রভাব তৈরি করে, যা প্রায়শই শতাব্দী ধরে স্থায়ী হয়। এই গল্পগুলো আমাদের কি শেখায়? ঘটনা এবং ট্র্যাজেডির বাইরে তারা গ্রহের সাথে আমাদের সম্পর্কের গভীর সত্য প্রকাশ করে। আন্তঃসংযোগ, জরুরি থেকে নেকড়ে পর্যন্ত প্রতিটি প্রাণী বাস্তুতন্ত্রে একটি ভূমিকা পালন করে। একটিকে সরিয়ে দিলে আপনি পুরো ব্যবস্থাটিকে অস্থিতিশীল করে তোলেন। বিনা মানুষের বুদ্ধি বিশাল, কিন্তু প্রকৃতির বুদ্ধি আরো বড়। আমাদের বিজয়ী হিসাবে নয়, তত্ত্বাবধায়ক হিসাবে কাজ করতে হবে। বৈচিত্র্যই টিকে থাকা। একপাশলি চাষ, আয়োচন্দ্রের আলু হোক বা আজকের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা, সব সময় পতনে শেষ হয়। বৈচিত্র্যই স্থিতিস্থাপকতা। লোভ বিপর্যয়কে বাড়িয়ে তোলে। আয়োজনদের দুর্ভিক্ষ থেকে ভারতের পথকুর পর্যন্ত অনেক সংকট প্রকৃতির দ্বারা নয়, মানুষের উদাসীনতা এবং শোষণ দ্বারা আরো খারাপ হয়। সহাবস্থান, জয় নয়। প্রকৃত অগ্রগতি প্রাকৃতিক ব্যবস্থার সাথে সহাবস্থানে নিহিত, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার মধ্যে নয়। এই শিক্ষাগুলো পরিবেশগত হওয়ার পাশাপাশি দার্শনিকও বটে। তারা মানব সভ্যতার মূল ভিত্তিকে চ্যালেঞ্জ করে। আমরা কি পৃথিবীর প্রভু নাকি অস্থায়ী অতিথি? যদি ইতিহাসের একটি কণ্ঠস্বর থাকে, তবে তা একটি স্তরবাণী ফিসফিস করে। ওখানে মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করে মানুষই হারে। চীনের চারুই, অস্ট্রেলিয়ার খরগোশ, ইয়েলোস্টোনের নেকড়ে, আয়ারল্যান্ডের দুর্ভিক্ষ, মরিশাসের ডোডো, ভারতের পথকুকুর, সবই একটি একক সত্যের দিকে ইঙ্গিত করে। আমাদের প্রকৃতির সাথে কাজ করতে হবে, তার বিরুদ্ধে নয়। আধিপত্যের অহংকার বিলুপ্তি, দুর্ভিক্ষ এবং বিশৃঙ্খলার দিকে নিয়ে আয়। বিনিয়োগের যান ভারসাম্য টিকে থাকা এবং নবায়নের দিকে নিয়ে আয়। তাই জলবায়ু পরিবর্তন, ব্যাপক বিলুপ্তি এবং বৈশ্বিক পরিবেশগত সংকটের এই যুগে দাঁড়িয়ে প্রশ্নটি রয়ে গেছে, মানবতা কি অবশেষে শিখবে? নাকি আমরা জরুরি, আলু, ডোডো এবং পথকুরের হাড়ে খোদাই করা ফুলগুলি পুনরাবৃত্তি করব? এটি ইনফিনিট আর্কাইভ আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে ইতিহাসের আর্কাইভ অসীম, কিন্তু এটি থেকে শেখার জন্য আমাদের সময় অসীম নয়। শোনার জন্য ধন্যবাদ এবং মনে রাখবেন, প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ কেবল জেতার আহ্বান নয়, এটি আমাদের নিজেদের বিরুদ্ধে একটি যুদ্ধ।